2008 সালের অক্টোবর দিল্লির একটি সুরক্ষিত কক্ষে বসে রয়ের একজন বিশ্লেষক একটি রিপোর্টের দিকে তাকিয়ে আছেন। রিপোর্টটা অন্যান্য রিপোর্টের মতোই, টাইপ করা অক্ষর, শুকনো ভাষা, সংখ্যা, কোড, কিন্তু এবার কিছু একটা আলাদা। তথ্যটা এসেছে একটি বিশ্বস্ত সূত্র থেকে, ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, সংক্ষেপে এই ধরনের তথ্য প্রতিদিনই পায়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সংকেত, পাকিস্তানের ভেতরে প্রশিক্ষণ শিবিরের গতিবিধি, সমুদ্রপথে সন্দেহজনক চলাফেরা, এসব তথ্যের একটি বিশাল স্রোতের মধ্যে সত্যিকারের হুমকি খুঁজে বের করা প্রায় সূঁচ দিয়ে সমুদ্র থেকে মাছ ধরার মতো। কিন্তু এই রিপোর্টটা একটু ভিন্ন। তথ্যটি বলছে পাকিস্তান থেকে একদল সশস্ত্র জঙ্গি সমুদ্রপথে ভারতে প্রবেশের পরিকল্পনা করছে। লক্ষ্যবস্তু একটি বড় ভারতীয় শহর, আর সম্ভাব্য সময় শীতের আগে। মুম্বাই, সেই নামটা কারো মুখে উচ্চারিত না হলেও বিশ্লেষকের মাথায় প্রথমেই এই নামটাই আসে। কারণ মুম্বাই শুধু একটি শহর নয়, এটি ভারতের অর্থনৈতিক হৃদয়। এখানে আঘাত করা মানে পুরো ভারতকে আঘাত করা। রিপোর্টটি ওপরের তলায় পাঠানো হয়, প্রয়োজনীয় সংস্থাগুলোকে সতর্ক করা হয়, কিন্তু ভাষাটা পরিষ্কার নয়। সম্ভবত, হতে পারে, ধারণা করা হচ্ছে। এই শব্দগুলো সত্যিকারের জরুরি অবস্থা তৈরি করতে পারে না। মুম্বাই তখন নিজের মতো করে বাঁচছে। ছত্রপতি শিবাজি টার্মিনাস, যাকে মুম্বাইকররা ভালোবেসে ডাকেন ভিটি, প্রতিদিন লক্ষাধিক মানুষ সামলায়। সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন আসে, ট্রেন যায়, মানুষের ঢল কখনো থামে না। এই স্টেশনটি শুধু একটি যোগাযোগের কেন্দ্র নয়, এটি মুম্বাইয়ের জীবনের প্রতীক। কলাবা এলাকায় তখন পর্যটক এবং ধনী ব্যবসায়ীদের ভিড়। তাজমহল প্যালেস হোটেল, 1903 সালে তৈরি এই হোটেলটি শুধু একটি থাকার জায়গা নয়, এটি ভারতের গর্বের প্রতীক। এখানে রাষ্ট্রপ্রধানরা থেকেছেন, বিশ্বের সেরা মানুষেরা এসেছেন। এর সোনালী গম্বুজ সমুদ্রের ধারে দাঁড়িয়ে যেন বলে, আমরা অজেয়। নরিমান পয়েন্টের ব্যবসায়িক এলাকায় অফিসগুলো তখন শেষ বেলার কাজে ব্যস্ত। লিওপোল্ড ক্যাফে, মুম্বাইয়ের ঐতিহাসিক এই রেস্টুরেন্টে তখন বিদেশি পর্যটক এবং স্থানীয় মানুষ মিলে গল্প করছে, খাচ্ছে, হাসছে। এই শহরটা জানে না, মাত্র কয়েক সপ্তাহ পরে এই চেনা জায়গাগুলোই ইতিহাসের পাতায় লেখা থাকবে একটি ভয়ঙ্কর স্মৃতি হিসেবে। গোয়েন্দা তথ্যের সবচেয়ে বড় সমস্যা হল, এটা কখনো সম্পূর্ণ হয় না। কোনো শত্রু কখনো বলে না, আমরা অমুক তারিখে অমুক জায়গায় এইভাবে হামলা করব। তথ্য আসে টুকরো টুকরো হয়ে, কখনো একটি ধরা পড়া ফোন কলের টুকরো অংশ, কখনো একজন সূত্রের অস্পষ্ট বর্ণনা, কখনো বিদেশি গোয়েন্দা সংস্থার দেওয়া অর্ধেক তথ্য। রয়ের বিশ্লেষকরা এই টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছিলেন, কিন্তু ছবিটা কখনো পরিষ্কার হচ্ছিল না। নভেম্বরের শুরুতে আরেকটি সতর্কবার্তা আসে, এবার আরও কিছুটা নির্দিষ্ট। সমুদ্রপথে আসার সম্ভাবনা, সম্ভবত একাধিক লক্ষ্যবস্তু, সম্ভবত সমন্বিত হামলা। এই তথ্য পৌঁছায় মহারাষ্ট্রের পুলিশ, উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সতর্কতা জারি হয়, মিটিং হয়, কিন্তু সিদ্ধান্তের ভার পড়ে এমন মানুষদের ওপর যারা প্রতিদিনই এই ধরনের সতর্কতা পান। প্রশ্ন হল, কোনটা সত্যিকারের হুমকি? একজন সিনিয়র কর্মকর্তা একবার বলেছিলেন, আমরা যদি প্রতিটি সতর্কবার্তাকে সমান গুরুত্ব দিই, তাহলে শহর কখনো স্বাভাবিকভাবে চলতে পারবে না, আর যদি না দিই তাহলে ঝুঁকি থেকেই যায়। এই দ্বিধাই ছিল সবচেয়ে বড় শত্রু। ভারতের উপকূল রেখা প্রায় ৭৫০০ কিলোমিটার দীর্ঘ। মুম্বাইয়ের কাছেই রয়েছে অসংখ্য ছোট বড় মাছ ধরার বন্দর। প্রতিদিন হাজার হাজার নৌকা সমুদ্রে যায়, ফিরে আসে। এই চলাফেরার মাঝে একটি সন্দেহজনক নৌকা খুঁজে বের করা। কোথায় খুঁজবেন, কিভাবে চিনবেন? উপকূল রক্ষী বাহিনীর কাছে পর্যাপ্ত নৌযান নেই, রাডার সিস্টেমে ফাঁক আছে, যোগাযোগ ব্যবস্থা সবসময় নির্ভরযোগ্য নয়, আর সবচেয়ে বড় সমস্যা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। তথ্য পায় কিন্তু সেই তথ্য কি সরাসরি উপকূলরক্ষীদের কাছে যায়? পুলিশ কি জানে? নৌবাহিনী কি সতর্ক? এই সমন্বয়ের ব্যর্থতাটাই হল সবচেয়ে বড় ক্ষত। নভেম্বরের মাঝামাঝি কিছু সন্দেহজনক নৌ চলাচলের খবর পাওয়া যায়। একটি মাছ ধরার নৌকা অস্বাভাবিক পথে চলছিল, কিন্তু তখন এটিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। হয়তো ভুল পথে গেছে, হয়তো ঝড়ের কারণে রুট বদলেছে। মুম্বাইয়ের সন্ধ্যা,
অন্য শহরের মতো নয়। সমুদ্রের ধারে ম্যারিন ড্রাইভে তখন জুটি বসে আছে, বাচ্চারা দৌড়াচ্ছে, বৃদ্ধরা হাঁটছেন, বাতাসে নোনা গন্ধ। দূরে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আলো জ্বলছে। তাজ হোটেলের ভেতরে একটি ব্যবসায়িক অনুষ্ঠান চলছে। স্যুট পরা মানুষ, শ্যাম্পেনের গ্লাস, হাসির শব্দ। ভিটি স্টেশনে তখন রাতের ভিড় শুরু হয়েছে। অফিস থেকে ফেরা মানুষগুলো ট্রেনের দিকে ছুটছে। কেউ ফোনে কথা বলছে, কেউ খবরের কাগজ পড়ছে, কেউ শুধু বাড়ি ফিরতে চাইছে। লিওপোল্ড ক্যাফেতে ইউরোপিয়ান পর্যটকরা মেনু দেখছেন। ওয়েটাররা ব্যস্ত, রান্নাঘর থেকে খাবারের গন্ধ আসছে। সবকিছু স্বাভাবিক, অস্বাভাবিকভাবে স্বাভাবিক। কারণ ঠিক এই মুহূর্তে মুম্বাইয়ের উপকূলের কাছে অন্ধকার সমুদ্রে একটি ছোট ইনফ্লেটেবল নৌকা এগিয়ে আসছে। তাতে বসে আছে 10 জন তরুণ পুরুষ। তাদের পিঠে ব্যাগ, ব্যাগের ভেতরে অস্ত্র, গোলাবারুদ, শুকনো খাবার। প্রত্যেকের মাথায় একটাই লক্ষ্য, তারা জানে তারা ফিরবে না, আর এই শহর জানে না তারা আসছে। পরে সব শেষ হবার পরে অনেক প্রশ্ন উঠেছিল। তদন্ত কমিটি গঠিত হয়েছিল, রিপোর্ট লেখা হয়েছিল। দোষারোপের আঙুল উঠেছিল নানা দিকে। কেউ বলেছিল যথেষ্ট নির্দিষ্ট তথ্য দেয়নি। কেউ বলেছিল পুলিশ সতর্কতাকে গুরুত্ব দেয়নি। কেউ বলেছিল উপকূল রক্ষী বাহিনীর কাছে পর্যাপ্ত সম্পদ ছিল না। কেউ বলেছিল বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য ভাগাভাগি হয়নি। সবাই কিছুটা সত্যি বলেছিল, কিন্তু আসল সমস্যাটা ছিল আরও গভীরে। একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা একটি বিশাল যন্ত্রের মতো। এই যন্ত্রে অনেক কলকবজা আছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ, সামরিক বাহিনী, উপকূল রক্ষী, রাজনৈতিক নেতৃত্ব। এই কলকবজাগুলো যদি একসাথে না চলে, যদি একটির সাথে অন্যটির সমন্বয় না থাকে, তাহলে পুরো যন্ত্রটাই কাজ করে না। তথ্য ছিল, সতর্কতা ছিল, কিন্তু সেই তথ্য থেকে কার্যকর পদক্ষেপ, এই যাত্রাপথটাই ছিল ভাঙা। ইতিহাসে এই ধরনের ঘটনা বারবার ঘটেছে। পার্ল হারবারের আগেও সতর্ক ছিল, 9/11-এর আগেও কিছু সংকেত ছিল, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই একই সমস্যা। তথ্য ছিল, কিন্তু সেই তথ্যকে সঠিকভাবে বোঝা হয়নি বা সঠিক সময়ে সঠিক মানুষের কাছে পৌঁছায়নি। এর কারণ শুধু অদক্ষতা নয়, কারণ হলো মানুষ স্বভাবতই বিশ্বাস করতে চায় যে সব কিছু ঠিক আছে। একটি সতর্কবার্তা যখন আসে, মন চায় সেটাকে ছোট করে দেখতে। হয়তো এটা মিথ্যা, হয়তো অতিরঞ্জিত, এই ধরনের তথ্য আগেও এসছে, কিছু হয়নি। এই মানসিকতাকে বলে নরমালসি বায়াস, স্বাভাবিকতার পক্ষপাত। মানুষ স্বভাবতই ধরে নেয় ভবিষ্যৎ অতীতের মতোই হবে, যদি আগে কিছু না হয়ে থাকে এবারও হবে না। কিন্তু ইতিহাস সবসময় এই যুক্তি মানে না। 26 নভেম্বর রাত 9:30, লিওপোল্ড ক্যাফেতে প্রথম গুলির শব্দ। ভিটি স্টেশনে আতঙ্কের চিৎকার। তাজ হোটেলের লবিতে বিস্ফোরণের ধোঁয়া। 6 জায়গায় একসাথে প্রায় একই সময় মুম্বাই হামলার শিকার হল 10 জন মানুষ এক রাতে। একটি পরিকল্পিত, সুশৃঙ্খল, নিষ্ঠুর আক্রমণ। পুলিশ প্রথমে বুঝতেই পারেনি কি হচ্ছে, কারণ এতগুলো জায়গায় একসাথে হামলা, এই ধরনের কৌশল আগে কখনো দেখা যায়নি। সেই রাতটা শেষ হতে লেগেছিল 60 ঘন্টা। মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল 166। অনেক বছর পরে এই ঘটনার ইতিহাস লেখার সময় একটাই প্রশ্ন বারবার ফিরে আসে, কি বদলানো যেত? এই প্রশ্নের সহজ উত্তর নেই, কারণ গোয়েন্দাগিরি কখনো নিখুঁত নয়। প্রতিটি সতর্কবার্তা সত্যি হয় না। যদি প্রতিটিকে সমান গুরুত্ব দেওয়া হতো, পুরো দেশ অচল হয়ে যেত। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে তথ্য ছিল, সংকেত ছিল, সুযোগ ছিল। হয়তো সেই সুযোগটা অন্যভাবে ব্যবহার করা যেত। হয়তো। এই হয়তো শব্দটাই সবচেয়ে ভারী, কারণ যে 166 জন মানুষ সেই রাতে মারা গেছেন, তাদের জন্য কোনো হয়তো নেই, তাদের পরিবারের জন্য কোনো সম্ভবত নেই। তাদের জন্য শুধু একটাই সত্য, তারা আর ফেরেননি। একটি সতর্কবার্তা তখনই মূল্যবান যখন সেটি শুধু শোনা নয়, বোঝা হয়, এবং সেই বোঝাপড়া যখন সাহসী সিদ্ধান্তে পরিণত হয়। মুম্বাই আমাদের শিখিয়েছে, সিস্টেম যত বড়ই হোক, একটি ফাঁকই যথেষ্ট।